অলস ভঙ্গিতে হাঁটতে থাকা পাজোরা হঠাৎ করে সতর্ক ভঙ্গিতে পা ফেলতে লাগলো। ফুল গ্রেন লেদারের আর্মি বুট জোড়ার কারণে এতক্ষণ হাঁটার তালে ঠকঠক শব্দ হলেও এখন একদমই শব্দহীন পা ফেলছে। বসন্তকালের হিম করা সকালের পরিবেশ, হালকা শীতল বাতাস গায়ে শিরশি জাগাচ্ছে। প্রভাতের সোনালি আভা এখনও ছড়ায়নি ধরণীতে। শুধুমাত্র তমসায় আচ্ছাদিত সামিয়ানা সরে হালকা হালকা আলো ফুটেছে। সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। বান্দরবন সেনানিবাসের সৈন্যদের রানওয়ের পাশে থাকা চা বাগান থেকে নুপুরের রিনিঝিনি শব্দ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে বাচ্চাদের খিলখিলি হাসির শব্দও শোনা যাচ্ছে। নিষিদ্ধ জায়গায় এমন অপ্রত্যাশিত শব্দ শুনতে পাওয়ায় যুবকটি সচকিত হলো। পরনে তার খাকি পোশাক, সাথে সে শব্দ অনুসরণ করে শব্দহীন পায়ে এগিয়ে চলেছে সে। দুহাতের তালুতে শক্তভাবে আঁকড়ে ধরা ধাতব অস্ত্রটিও সামনের দিকে তাক করা। Hey, stop there. Otherwise I'll shoot you. যুবকটির গমগমে কণ্ঠে চা বাগানের ভেতরে দাঁড়িয়ে থাকা মেয়েটা তটস্থ হলো। ভয়ার্ত দৃষ্টিতে আত্মসমর্পণের ভঙ্গিতে এক হাত উপরেও তুলল। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে একবার যুবকটি তো আরেকবার নিজের আশেপাশে তাকাচ্ছে, কেননা ইতিমধ্যে বাচ্চাদের আওয়াজ নিশ্চিহ্ন হয়ে গেছে। মেয়েটা যেন এতে আরও অসহায় বোধ করল। যুবকটি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটাকে পরখ করছে। রংচটা নজর কাড়া তাদের পোশাকে আবৃত সিমসাম গড়নের দেহটা, গোড়ালির উপর পর্যন্ত পোশাক, পায়ে জমকালো অ্যান্টিকের নুপুর, সাথে দেহেও বাহারি অ্যান্টিকের অলংকার, মাথায় গোল করে কাপড় পেঁচিয়ে রাখা, তার উপরেও অলংকার। থুতনিতে চোখের দুই কোণাতে কালো তিনটা সুতরাং এর মতো চিহ্ন আঁকা। দুহাতে হাতে তার আঁকড়ে ধরা একটা ছোটোখাটো সাদা রঙের ছাগল। একটু আউট নলেজ কাজে লাগালো মস্তিষ্কে। উপজাতি ব্যতীত অন্য কোনো শব্দই আসছে না। তাই যুবকটি নির্দ্বিধায় মেয়েটাকে উপজাতি হিসেবেই ধরে নিল। নয়তো কোনো বাঙালি এই কাক ঢাকা ভরে সংসেজে বসে থাকবে না। কে আপনি? এখানে কি করছেন? যুবকটি এক পা দুপা এগোতে এগোতে বলল। মেয়েটা ভ্রুকুচকে যুবকটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাচ্ছে। যুবকটির চলনের ধরন দেখে তার মুখ বিকৃত হয়ে গেল, যেন কোনো সিরিয়াস মিশনে রণক্ষেত্রে রয়েছে। যুবকটি ভাবসাব একদমই তেমন। মেয়েটা এক হাত উপরে রেখে মুখ খুলল। সরকার ওটা আপনাকে আত্মরক্ষার, দেশ রক্ষার জন্য ব্যবহার করতে দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে ভয় দেখানোর জন্য নয়। যুবকটির মুখে শেষাত্মক হাসি ফুটে উঠল। আর একটু এগিয়ে গমগমে সুরে বলল, ক্রিমিনালরা কখনোই নিজেদের অপরাধী বলে দাবি করে না। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে নিরপরাধ নিষ্পাপ মানুষ হয় তারা। আপনার বক্তব্যের সারাংশটাও কি আমি তেমনই কিছু ভেবে নেব? নিজের বুদ্ধিদীপ্ততা ও সাহসিকতা সঠিক জায়গায় ব্যবহার করুন। আমরা এখানে ফুল তুলতে এসেছি, কোনো ক্রাইম করার জন্য নয়। অযথা যোদ্ধাদের ন্যায় আচরণ করে নিজেকে বোকা প্রমাণ করবেন না। মেয়েটি কঠোর গলায় বলল। কিন্তু লাভ হলো কি কোনো? না, হলো না। বরং খট করে আওয়াজ হলো। বন্দুকটি যুবক লোড করেছে, তার শব্দ। বিরক্তিতে মুখ থেকে চবর্গীয় শব্দ বেরিয়ে গেল মেয়েটার। যুবকটি একদম তার সন্নিকটে, বন্দুকটা তার কপাল থেকে এক হাত দূরে অবস্থান করছে। মেয়েটা সরাসরি এবার যুবকটিকে চোখে চোখ রাখল। যুবকটির ঠোঁট খানিক বেঁকে গেল। সেনানিবাসের এই জায়গাটায় বহিরাগত কেউ প্রবেশ করলে তাদের শাস্তির আওতায় আনা হয়। এই কথাটি আপনি কখনো শোনেননি? তাহলে আমি কিভাবে বিশ্বাস করব আপনি কোনো অপকর্ম করতে এখানে আসেননি? মেয়েটা তখনও তার চোখের দিকে তাকিয়ে, চোখে মুখে তার বিরক্তিভাব স্পষ্ট। এখন আমায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে কি করতে হবে? সেটা তো আপনার চিন্তা, আমার নয়। 5 মিনিট সময়, এর মধ্যে নিজের সত্যতা প্রমাণ না করতে পারলে আই উইল শুট ইউ। যুবকটির কণ্ঠে রূঢ়তা। মেয়েটা ডানে বামে মাথা নাড়ালো, জাগিয়ে রাখা হাতটা নামিয়ে যুবকটির কোমরের দিকে ইশারা করে বলল, আপনার ওয়াকি টকিটা একটু ব্যবহার করতে পারি? যুবকটি ভ্রু কিঞ্চিত করে তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। তা দেখে মেয়েটা বলল, খালি হাতে আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? বহিরাগত কেউ ওয়াকিটকি ব্যবহার করতে পারবে না। এর কোড নাম্বার কেউ জানে না। যুবকটি বলল। ঠিক আছে, নিন, শুট করুন। মেয়েটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। যুবকটি এবার দ্বিধায় পড়ল। মেয়েটাকে তার আক্রমণাত্মক কেউ মনে হচ্ছে না, তবুও সতর্কতা তো তাদের শিরায় শিরায় মিশে আছে, তাই একদম ছেড়ে দিতেও পারছে না। আবার নিরপরাধ কাউকে সে কখনোই আঘাত করবে না, কিন্তু প্রমাণ ব্যতীত সে ছেড়েও দিবে না। তাই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওয়াকিটকি বের করে মেয়েটার দিকে এগিয়ে দিল। দেখার পালা সেটা দিয়ে কি করে। যুবকটা ওয়াকিটকিকে বাড়িয়ে দিতেই মেয়েটা নাকের পাটা ফুলি আর চোখে তাকাতে তাকাতে
এক প্রকার ছিনিয়ে নিল ওয়াকিটকিটা। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম 3-2, আমায় শোনা যাচ্ছে কি? যুবকটা খানিক অবাক পানে দেখছে মেয়েটাকে। তাদের অভ্যন্তরীণ কোড নাম্বার মেয়েটা কিভাবে জানে? ওপাশ থেকে সংকেত পেতে মেয়েটা কারো কাছে রেগে কিছু বলল। ইজ হিট সিয়াসা। ও আই এম সরি সিয়া, আজকে আমি ডিউটিরত নেই। মেবি ইউ আর ইন ডেঞ্জার। মেজর ওয়ালিউল্লাহর ব্যতিব্যস্ত কণ্ঠস্বর। ইয়েস, আই অ্যাম। আপনার থেকে এতটা দায়িত্বজ্ঞানহীনতা আশা করিনি মেজর। বিগত 10 মিনিট যাবত আমাকে জবাবদিহিতা করতে হচ্ছে। প্লিজ লেট মি গো। মেয়েটা কপাল কুঁচকে বলল। যুবকটি এখনও বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। রিয়েলি ভেরি সরি সিয়া। গতকাল নতুন মেজর জয়েন করেছে, আজ সেই ভিজিটে থাকবে, কিন্তু এখনো তো 6টা বাজেনি। আমি দেখছি বিষয়টা, জাস্ট মিনিট। 2 মিনিটের মাঝে সব পরিষ্কার হয়ে গেল। মেয়েটা এখানে ঢোকার জন্য অনুমতিপ্রাপ্ত। এটা আগে বললেই হতো, এত আগ্রিমেন্ট যাওয়ার প্রয়োজন ছিল না। সবটা পরিষ্কার হতে যুবকটা কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়া গটগট পায়ে সেখান থেকে চলে গেল। সে নির্দিষ্ট সময়ের আগে বেরিয়েছিল পাহাড়ি এলাকার বসন্তকালের পরিবেশটা উপভোগ করতে। যুবকটা যেতেই চা বাগানের ভেতর থেকে 6টা বাচ্চার মাথা জেগে উঠল। চোখে মুখে তাদের এখনও ভয়ের দেখাই মিলছে। 4 জন ছেলে ও 2 জন মেয়ে, প্রত্যেকের বয়স 7-8-এর মধ্যে। মেয়েটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। বিপদের মুখে তাকে কিভাবে একা ফেলে গিয়েছিল। বাচ্চাগুলো কাঁদো কাঁদো চেহারায় কান ধরে বাইরে বেরিয়ে আসলো। সরি শিয়া, তুমি তো দেখেছো আয়রন ম্যান কি রাগ করেছিল আমাদের উপর। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। একটা বাচ্চা কান ধরা অবস্থায় কৈফিয়তের সুরে বলে। শিয়া নাকের পাটা ফুলালো। আসলে আয়রন ম্যান কি কঠোর মুখভঙ্গিতে তাদের সাথে কথা বলল, যেন সে কোনো দুষ্কৃতিকারী। দেখে নিবে সেই উটকো মেজরকে। নিজের ভাবনাকে পাশ কাটিয়ে বাচ্চাগুলোর দিকে দৃষ্টিপাত করলো সে। দাঁত কিরমিট করে বলল, তোমরা এক একটা মির্জাফরের বংশধর। হোয়াট ইজ মির্জাফর শিয়া? তার মধ্যে একটা 7 বছরের বাচ্চা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো। শিয়াশা যেন এবার রাগে ফেটে পড়ল। কাকে কটুক বলল সে? কটু কথা বললে যদি কটু কথার মানেই না বোঝে, তবে সে এই কটু কথা বলে কি লাভ হলো? তার তো কোনো সম্মানই রইল না। রাতে রাগে গজগজ করতে করতে শিয়াশা চা বাগান পেরিয়ে লাগোয়া ছোট্ট পাহাড়িটা বেয়ে উপরেও চলে গেল। বাচ্চাগুলো তার পেছন পেছন ছুটল। প্রত্যেকের হাতে বেতের ছোট্ট ঝুড়ি। বিশাল এরিয়া নিয়ে বান্দরবন সেনানিবাস। এর ভেতরে এই চা বাগান ঘেঁষে ছোট্ট পাহাড়টির চূড়ায় বসন্তকালে ডেজি ফুল ফুটে অ্যাগ্রেসিভলি ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। একটা অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্যি। শিয়াশা শুনেছে কোনো এক সৈন্য বিদেশে মিশনে গিয়েছিল, সেখান থেকে এর বীজ এনেছিল। সে থেকে প্রতিটা বছর বসন্তকালে এখানে ডেজি ফুল ফুটে। পাহাড়ি এলাকা হিম পরিবেশের সাথে সরাসরি সূর্যের কিরণে কোনো যত্ন ছাড়াই এটা ছোট্ট পাহাড়টাকে সাদা হলুদের সংমিশ্রণে রাঙিয়ে তুলেছে। ডেইজি ফুল শিয়াশার পছন্দের তালিকায় ঊর্ধ্বে থাকায় সে প্রতিদিন সকালে এগুলো তুলে নিয়ে ঘর সাজিয়ে রাখে। বান্দরবন সেনানিবাসের চারিপাশ কমান্ডের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনিট 5-এর মধ্যে। ঘড়িতে সকাল 6:01, অথচ বিশাল প্রাঙ্গণে সৈনিকরা এতটাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে যেন তারা বিগত আধা ঘন্টা ধরে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। এতটাই সুনিপুণ, সুশৃঙ্খল, দক্ষভাবে সিনা চওড়া করে বীরের ন্যায় দাঁড়ানো। বহিরাগত যে কেউ তাদের শৃঙ্খলা কঠোরতা দেখলে হয়তো বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। ঢাকার প্রধান সেনানিবাসে কর্মরত মেজর দর্পণ এহসান গতকালই বদলি হয়ে বান্দরবান সেনানিবাসে এসেছে। আজকেই সেনানিবাসের সকল কিছু সে পরিদর্শন করবে। শুরুটা হয় সৈনিকদের দৈনন্দিন শারীরিক চর্চা দিয়ে ও প্রত্যাহিক অনুশীলন দিয়ে। পরিদর্শনকালেই দর্পণ একবার বেখেয়ালি মনে অধরে সমতল ঘেঁষা পাহাড়টির দিকে তাকালো, যেখানে একটা ছাগলের পেছনে ছুটছে বাচ্চারা। তাদের মাঝে লাল রঙা পোশাকে একটা মেয়ে হাসতে হাসতে মাঝে মধ্যে হেলে দুলে পড়ছে। কোমরে তার ফুল ভর্তি ঝুড়ি ঠেকানো, এক হাতে ধরে আছে সে। নিয়ম শৃঙ্খলার ধ্বনিতে কাঠিন্যতায় মুখরিত পরিবেশটাতে এই দৃশ্যটাকে সুন্দর দৃশ্য বলে আখ্যায়িত করলে খুব একটা অপরাধ হবে না। তবে মনে অযাচিত কৌতূহল একটা থেকেই যায়, তা হলো মেরিকে
সেনানিবাসের মধ্যে এমন অবাধ চলাফেরা করার অনুমতিই বা তার কাছে কেন? অযাচিত কৌতূহলকেও দমাতে পারল না দর্পণ। গম্ভীর মুখে কাঠখোট্টা গলায় তার পাশে দাঁড়ানো এক সৈন্যকে জিজ্ঞাসা করল। মেরি কে? সৈনিকটি পেশাগত স্ট্রেট কাট গলায় বলল, ম্যামের নাম শিয়ানা চৌধুরী, অবসরপ্রাপ্ত জেনারেল আশফাক আহমেদের নাতনি, অবসরপ্রাপ্ত মেজর সাহেব চৌধুরীর মেয়ে। দর্পণ মৃদু চমকালো মেয়েটার পরিচয়ে। পর মুহূর্তে আবার নিজের কাঠখোট্টা স্বভাবে ফিরে আসলো। সে জেনারেল আশফাক আহমেদের আন্ডারে কাজ করেছে। মেজর সাইফের সাহসিকতা ও প্রশংসাও সে কম শুনেনি। যখন থেকে সে এই পেশায় রয়েছে, সাহসিকতা, বুদ্ধিদীপ্ততা ও দায়িত্বপরায়ণতায় সকল সেনানিবাসে এই নাম দুটো চিরপরিচিত। মেজর সাইফ কোনো এক অজানা কারণে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে চাকরি থেকে অবসর নেয়। উপজাতি? দর্পণ আবার জিজ্ঞেস করলো, নো স্যার, পিওর বেঙ্গলি। শি লাইক টু ক্যারি ডিপার্টমেন্ট কালচারস, যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই করে। খুব আহমেদ পমে প্রিয়। তাই বলে ছাগল, বাচ্চা এদের নিয়ে চা বাগানে কি করছে? এখানকার কর্তৃপক্ষ এটা মেনে নিচ্ছে কিভাবে? এগুলো তো বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দর্পণের কথায় দৃষ্টিকটু ভাব স্পষ্ট। ছাগলটিকে পেছনের মাঠে চারিয়ে দেওয়া হবে স্যার। আশা ফাউন্ডেশনে নতুন একটি বাচ্চা এসেছে, সেই বাচ্চাটার আকিকা করানোর জন্য ছাগলটি আনা হয়েছে। আর বাচ্চাগুলো ও আশ্রমেই সেনাবাহিনীর কার্যক্রমে বিঘ্ন ঘরে এমন কোনো কাজ ব্যায়াম করে না। সৈনিকটা বলল। এর পরিপ্রেক্ষিতে দর্পণ আর কিছু বলার মতো পেল না। আশা ফাউন্ডেশন একটা অনাথ আশ্রম, যার প্রতিষ্ঠাতা জেনারেল আশফাক আহমেদ, যার সামনে তারা সকলে শ্রদ্ধান্বিত। কাচের ফুলদানিটার ভেতরে টলতে থাকা শুকনো মরমরে ফুলগুলো সরিয়ে উগ্রচিত্তে সাদা ফুলগুলো রেখে সশব্দে নারীটি ফুলদানিটা টেবিলে রাখল। বসার ঘরের সোফায় মুখোমুখি বসে থাকা দুই বৃদ্ধা কেঁপে উঠল সেই শব্দে। দুজনেই সংবাদপত্রের দ্বারা মুখ আড়াল করে বসে আছে। মাঝে মধ্যে আবার সংবাদপত্রের আড়ালে উকি দিয়ে দেখছে নারীটির রাগান্বিত কর্মকাণ্ড। তবে যেই না গরম হয়ে থাকা চোখে চোখে পড়ে থাকে, সাথে সাথে আবার মুখ লুকায় সংবাদপত্রের আড়ালে। শুধু হাতে পায়ে বড় হয়েছে, এছাড়া আর কোনো বুদ্ধিই নেই। পারে শুধু আমায় জ্বালাতে। এত বয়স হয়েছে তবুও একটা বিয়ে করতে পারছে না কেউ। তাদের কি? তাদের তো কিছু না। সব তো কষ্ট আমার হয়। সকাল সকাল ঘুম বাদ দিয়ে তাদের জন্য পছন্দনীয় হেলদি ফুড রান্না করো, ঘর গুছাও, সময় তো ঔষধ দাও। তাদের শরীরের খেয়ালটাও আমাকেই রাখতে হয়। তার উপর হসপিটালে যাও, রোগীদের চিকিৎসা করো। আমার তো কোনো জীবনই না। আবার বাইরে গেলে কৈফিয়তও দাও। বলতে বলতে ঠাস করে খাবার টেবিলের পানির জগটা রাখলো নারীটি। ফের বৃদ্ধা দুজন জড়সড় হয়ে বসলো। মুখে তাদের কলু পেটে আছে। এই মুহূর্তে কথা বলা মানে রণক্ষেত্রে ঝাঁপ দেওয়া, তাই চুপ করে বসাই শ্রেয়। তাদের মাঝে আরও একটা মেয়ে, যে কিনা বসার ঘরের এক কোণায় শটান হয়ে দাঁড়িয়ে আছে ঝাড়ু হাতে, যেন নড়লেই বিস্ফোরণ ঘটবে। এখন তো কারো মুখে কোনো কথা নেই। তারা একদম ভদ্র, কিচ্ছু বোঝে না। আমারও তো একটা জীবন, আমারও ঘুরতে যেতে ইচ্ছে করে। সারাদিন তোমাদের মতো এই বুড়োদের পেছনে সময় দেয়া আমার পক্ষে সম্ভব নয়। নয় নিজেদের জীবন গুছিয়ে নাও, আর নয়তো আমাকে আমার জীবন গুছিয়ে নিতে দাও। নারীটি বৃদ্ধাদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল। মুখ লুকিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে এক মাঝবয়সী লোক সংবাদপত্রের থেকে হালকা মুখ বের করলো। ইশারায় দরজার কোণায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কাছে ডাকলো। মেয়েটা কচ্ছপের গতিতে হেঁটে তার কাছে আসলো। লোকটা ফিসফিস করে বলল, এই মিনি, কি হয়েছে? এত ক্ষেপে আছো কেন? আজকে তো নাস্তাটাও আমরা বানিয়ে রেখেছি। তাহলে ক্ষেপার কথা তো আমার। সকাল সকাল না বলে কোথায় বেরিয়ে গিয়েছিল? জানি না, কিন্তু আফাই আইসকই অনেক চেয়েছে। আপনাকেও খবর আজকে। মেয়েটাও ফিসফিস করে বলল। মেয়েটা এই বাড়ির কাজের লোক। এই, তুই আবার অশুদ্ধ ভাষায় কথা বলছিস মিনি? তোকে আমি স্কুলে পাঠাই কি এভাবে কথা বলার জন্য? সাইফ চৌধুরী চোখ রাঙিয়ে বলল। মেয়েটার সাথে সাথে কান ধরে মাফ চাইল। এর মধ্যে আবারও ঠাস করে শব্দ হলো। সাইফ চৌধুরী তাড়াতাড়ি আবারও মুখ লুকায় সংবাদপত্রের পেছনে। এগুলো কি কি রান্না করেছো? এগুলো মুখে তোলা যায়? এত লবণ কেন? রুটি এরকম পোড়া কেন? আর রান্নাঘরে একই অবস্থা করেছো দুজন। এটা কি রান্নাঘর নাকি আস্তাকুর? সে আসার রাগান্বিত গলায় বলল। আশফাক আহমেদ এবার সংবাদপত্র থেকে মুখ বের করে বোকা বোকা হেসে বলে,
হয়েছে কি গিন্নি, আমরা আগেই পরিষ্কার করতেই গিয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি এসে পড়েছো। তাই বলে এত রাগ করে না, সকাল সকাল এত রাগ করতে নেই। রাগ করবো না বলছো? কি করেছো আর তোমরা আমার চুলে এতগুলো তেল কেন? হ্যাঁ, আমি হসপিটালে যাব কি করে এই মাথা নিয়ে? রাতে ঘুমাও না কেন তোমরা? শরীর খারাপ হলে তখন তো ওই আমাকেই দেখতে হবে। শিয়াশা দক্ষ হাতে ছুরি চালাতে চালাতে বলে। সে সবজি কাটছে বসার ঘরের সাথে লাগোয়া রান্নাঘরে বসে। চুলগুলো চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে গিয়েছিল, তাই তো তেল দিয়ে দিয়েছি। ওইরকম রুক্ষ চুল নিয়ে তুমি হাসপাতালে যেতে কি করে? সাইফ চৌধুরী মিনমিন গলায় বলল। এখন এই তেল তেলে চুল নিয়ে আমি হসপিটালে যাব কি করে? শিয়াশা উচ্চস্বরে বলল। সাইফ আর কোনো কথাই বলল না। কথা বলে আরও ক্ষেপে যাবে। শিয়াশাও রাগে গজগজ করতে করতে বাঁধাকপি, গাজর, শসা, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে তাতে মেয়োনিজ আর গোলমরিচ মিশিয়ে দিয়ে সালাদ বানিয়ে ফেলে। সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ায় তার বাবা আর নানা ভাই খাবারের ব্যাপারে খুবই সচেতন, সাথে প্রত্যেকের পছন্দসই খাবার বানিয়ে ফেলল। 10টা বাজতেই শিয়াশা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়, তৈরি হয়ে হাসপাতালে যাবে। বান্দরবান সদরে সুনামধন্য হাসপাতালে সে ইন্টার্নি করছে। আর 2 মাস বাকি, তারপরে একজন ডাক্তার হিসেবে পরিচিত পাবে। রাগের প্রকোপ কমেছে বুঝতে পেরে সাইফ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে গেল। নাস্তাটা করে যাও বাচ্চা। সাইফ মুখ ছোট করে বলল। ভেবেছিল মেয়ের রাগ কমেছে, কিন্তু না, মেয়েটা আবারও খেকিয়ে উঠল। খাবো না, আমি ক্যান্টিনে খেয়ে নেব। জুতো পড়তে পড়তে বলল। এই যে বুড়ো, শোনো, আজ যদি কলিগদের সাথে আড্ডা দিয়ে চা খেয়েছো তো তোমায় আমি দেখে নেব। সারা রাত বসে বসে আমি তোমার বোরিং প্রেম কাহিনী শুনতে পারবো না আমার ঘুম নষ্ট করে। 2 years of relationship and no kids, 8 years of marriage, only 1 kid. Oh my god, how boring. শিয়াশা হতাশা মিশ্রিত কণ্ঠে আবারও বলল বাবাকে। সব যোগ্যতা সবার থাকে না, বুঝলে গিন্নি। আশফাক আহমেদ বিদ্রুপ করে বললেন। সাইফ ঠোঁটে ঠোঁট চাপলো মেয়ে আর শ্বশুরের কথায়। সকলেই পেয়েছে কি তাকে? গটগট পায়ে হেঁটে নিজের ঘরের নির্দিষ্ট ফটো ফ্রেমের সামনে চলে গেল। হাস্যোজ্জ্বল মুখে এক নারী তাকিয়ে আছে সেথায়। দেখলে আশা তোমার মেয়ে আর তোমার বাবা কিভাবে ছোট করছে আমায়। আমি নাকি 2 বছর তোমায় একটা চুমুও খাইনি। তুমি বলো, আমি যে তোমায় কথায় কথায় চুমু খেতাম, এই কথাটা কি আমি আমার মেয়ে আর আমার শ্বশুরের সামনে বলতে পারি? আমি তো এগুলো উজ্জ্বল রেখে আমাদের কাহিনী শোনাই। এগুলো বলতে আমার কি একটুও লজ্জা করে না বলো? তুমি তো জানো আমি কত লাজুক। সাইফ বিচারের সুরে বলল, স্ত্রীর ফটো ফ্রেমের সামনে দাঁড়িয়ে। স্ত্রীর থেকে কোনো আশকারা পেল না সাইফ। পাবে কি করে? সে তো অযৌক্তিক কথা বলছে। কথায় কথায় চুমু খাওয়া লোক লাজুক হয় কি করে? তাই তো স্ত্রী কোনো পাত্তাই দেয়নি তাকে। আবারও শুকনো মুখে ড্রয়িং রুমে চলে আসলো। নানা নাতনি তর্ক করছে। শিয়াশা নানা ভাইকেও ছাড়লো না। সে নানা ভাইয়ের উপরেও তেতে উঠল। তুমি কি করেছো? 20 বছরের বিবাহিত জীবনে মাত্র 2টো সন্তান। আশফাক আহমেদ তীব্র প্রতিবাদ জানালো নাতনির কথায়। এটা কিন্তু তুমি ঠিক বললে না গিন্নি, একজন ডাক্তারের কাছ থেকে এটা কিন্তু আমি আশা করিনি। তুমি কি জানো না আমাদের দেশের স্লোগান, মেয়ে হোক বা ছেলে, 2টি সন্তানই যথেষ্ট। আমরা সরকারি কর্মকর্তা হয়ে এগুলোর অমান্য করলে সাধারণ জনগণ কি করবে? হ্যাঁ, ও আচ্ছা, তো তোমার কোথায় 2 সন্তান? সেই তো মাথা খাচ্ছ আমার। যত চিন্তা সব আমার মাথায়। 2 বুড়োর দেখাশোনা তো আমায় করতে হয়। তুমি এসেছো স্লোগান শোনাতে আমাকে। ঠিক কয়টা আদেশ মেনেছো তুমি সরকারের? সহসা আশফাক সাহেব চুপসে গেল। আরে এত রেগে আছো কেন গিন্নি? আশফাক সাহেব কথা ঘুরিয়ে বলল। রেগে থাকবো না? এখানে আমার কপাল বরাবর বন্দুক ঠেকিয়ে ধরেছিল ওই উটকো মেজর। ভয় আমার হাঁটু কেঁপেছিল, তবু আমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। তোমাদের কথা খুব মনে পড়েছিল আমার তখন। দেখেছো, আমার সাংঘাতিক সময়েও তোমাদের কথা আমার মনে পড়ছিল। কি পরিমাণে বিরক্ত করো তোমরা আমায়। মৃত্যুর আগেও তোমাদের কথাই মনে পড়ে আমার। নিজের কপাল দেখিয়ে বলল শিয়াশা। সাইফ আশফাক আতঙ্কিত হয়ে গেল। শিয়াশার মাথায় বন্দুক ঠেকিয়েছে কে? তবে প্রকাশ করলো না। শিয়াশার সামনে তারা বরাবরই ভদ্রলোক। ওটা বিরক্ত হবে না গিন্নি, ওটা ভালোবাসা হবে। তুমি আমাদের অনেক ভালোবাসো, তাই এই মুহূর্তেও তোমার আমাদের কথা মনে পড়েছে, তাই না? আশফাক সাহেব হাসি মুখেই বলল।
শিয়াশা এই কথায়ও রেগে গেল। সে মোটেই ভালোবাসে না এই বুড়োদের। সকাল থেকে তার মেজাজ খারাপ হয়ে আছে। রেগে ধপাধপ পা ফেলে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে যাও গিন্নি। আশফাক সাহেব চেঁচিয়ে বলল। না, নেব না, আমি বাসে করে যাব। শিয়াশাও চেঁচিয়ে বলল। আশফাক দীর্ঘশ্বাস ফেললেও এমন রাগের সম্মুখীন তারা প্রায়ই হয়। তাদের গিন্নি কিনা। পেছনে ফিরতেই দেখা মিলল সাইফের, যে কিনা নাক মুখ কুচকে কিছু খাচ্ছে। সালাদে একটুও লবণ হয়নি মিনি, তাড়াতাড়ি লবণ মিশিয়ে দে। সাইফ চৌধুরী বলল খাজের মেয়ে মিনির উদ্দেশ্যে। আমার গিন্নি বানিয়েছে, ওটা যেরকম বানিয়েছে সেরকমই খেতে হবে। কেউ কখনো খারাপ বলতে পারবে না। খেতে ইচ্ছে হলে খাবে, নয়তো না খেয়ে থাকুক। আশফাক সাহেব খাবার টেবিলে বসতে বলল। সাইফের কপাল কুঁচকে গেল। একই প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র জুনিয়র হোক, শ্বশুর জামাই হোক, কিংবা একই ঘরে বসবাসরত পরিবারের অংশই হোক না কেন, দুজনের সম্পর্কের ভিত্তি কিছুটা নড়বড়ে। কেউ কাউকে সহ্য করতে পারে না। পায়ে পা ঝগড়া বাঁধে এই দুজনের। যদিও এর পেছনে যথাসত্য কারণ আছে। জেনারেল আশফাক আহমেদের 2 সন্তান, এক ছেলে আশরাফ আহমেদ যে পড়াশোনা শেষ করে বিদেশে কর্মরত, আর এক মেয়ে আশা আহমেদ। আশফাক আহমেদের স্ত্রী মারা যায় আশা আহমেদের 15 বছর বয়সে। তখন আশরাফ মাত্র 3 বছরের বাচ্চা ছিল। সেই থেকে 2 ভাই বোন বাবার কাছেই বড় হয়। সাইফ ঢাকাতে বেড়ে উঠেছে। আশফাক আহমেদ তখন জেনারেল পদে ছিলেন ঢাকা সেনানিবাসের। সাইফ তখন সবেমাত্র ক্যারিয়ারের সোপান গড়ছিল মেজর পদে আরোহণ করে। সেখানেই কর্মরত থাকাকালীন সাইফের সাথে আশার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎ প্রণয়ের রূপ নেয় খুব অল্প সময়ের মধ্যেই। টানা 2 বছর ছুটিয়ে প্রেম করে টানা জেনারেল আশফাক আহমেদের অগোচরে। আশফাক আহমেদ কখনোই চায়নি তার পরিবারের আর কেউ এই পেশার সাথে জড়িত হোক। এর জন্যই সে কোনো মতেই রাজি ছিল না সাইফ এবং আশার ভালোবাসা মানতে। সে পুরোপুরি নাকচ করে দেয় সাইফকে। পরে তারা পালিয়ে বিবাহ করে। মূলত এই কারণেই আশফাক আহমেদ ও সাইফ চৌধুরীর মধ্যে নীরব দ্বন্দ্ব এখনও চলে। আশা আহমেদ এবং সাইফ চৌধুরীর একমাত্র মেয়ে শিয়াশা চৌধুরী। শিয়াশার 6 বছর বয়সে আশা মারা যায়। তার মারা যাওয়ার পরেই সাইফ বিনা অজুহাতে তার চাকরি থেকে অবসর নেয়। বান্দরবনে থাকাকালীন আশা মারা যায়, তাই সেখানেই নিজের বসতি গড়ে তোলে সাইফ ও আশফাক। আশফাক আহমেদ তার চাকরি যথাসময়ে শেষ করে অবসর নেয়। সে থেকে আশফাক ও সাইফ দুজন মিলেই শিয়াশাকে বড় করে। বান্দরবন সেনানিবাসের পাশেই বিশাল এরিয়া জুড়ে চৌধুরী নিবাস। তার পাশে আশা ফাউন্ডেশন নামে এক বিশাল অনাথ আশ্রম রয়েছে, যেখানে পথশিশু, আর্থিকভাবে অসচ্ছল শিশু, পিতামাতাহীন শিশু সকলে স্বাচ্ছন্দ্যে বসবাস করে পড়াশোনা করে। বাবা, নানা ভাই নিজেদের কর্মব্যস্ততা এবং আশ্রমের এই শিশুদের নিয়েই শিয়াশার জীবন। একটা ঘরের সৌন্দর্য হলো সেই ঘরের কর্ত্রী বা গিন্নি, যার ভাষায় যেটা। একজন গৃহিণীর তত্ত্বাবধানে সংসার থেকে শুরু করে একটা পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র অহেতুক জিনিসগুলো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। তেমনি একজন গৃহিণীর অনুপস্থিতিতে ঘরটা যেন নির্জীব দালানে পরিণত হয়ে যায়। তেমনি মায়ের অনুপস্থিতিতে শিয়াশা নিজের পরিবার আর সংসারটার হাল ধরতে পারলেও নিজের ব্যাপারে একদমই লাগাম ছাড়া। একটা মেয়ের বাচনভঙ্গি, চলাফেরার ধরন ঠিক যেন তার মায়েরই প্রতিফলন। মা যেভাবে চলাফেরা করে, সন্তানটাও মায়ের দেখা দেখি নিজেকে ঠিক সেভাবেই গড়ে তোলে। শিয়াশার এই শূন্যতা পূরণ করার জন্য কেউ নেই, তাই তো তার চলাফেরার ধরন ও লাগাম ছাড়া। যখন যেভাবে ইচ্ছে হয় তখন সেভাবেই চলাফেরা করে। শাসন করার মতো কেউ নেই। সাইফ এর জন্য কখনো কিচ্ছু বলে না। মেয়ের মাঝে সে তার স্ত্রীকে খুঁজে পায় যে। পাহাড় ঘেঁষে রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে বাস। বাসের মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তালে সুর তুলছে কয়েকজন উপজাতি তাদের নিজ ভাষায়। সে খুব একটা বুঝতে পারছে না, তবুও সে উপভোগ করছে। বাসে অবস্থানরত সকলের সাথে মাঝে মধ্যে হাততালি দিয়ে হইচই করে উঠছে। ঠিক এই কারণেই সে কখনো গাড়ি ব্যবহার করে না। বাসে অনেক ভিন্নধর্মী মানুষের ভিড়ে তার সময়টা সুন্দর কাটে। এই যে ভাই, একটু ভদ্রতা বজায় রেখে সিটে বসুন। কারোর দ্বারা তাই ভাই সম্বোধন পেয়ে শিয়াশা অবাক পানে নিজের দিকে একবার চোখ বুলালো। একটা ধূসর রঙের ওভারসাইজ টি শার্টের সাথে কালো প্যান্ট পরা সে। চুল খোলা রাখা তার অপছন্দ, তাই সেগুলো মিনি প্রতিদিন হাত খোপা করে দেয়। হাতে অ্যাপ্রন, বেশভূষা বলতে এতটুকুই। তাতে যে কেউ তাকে ভাই ডাকবে এটা তার কল্পনা অতীত ছিল। বাসে সিট থেকে পা বের করে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে বসে সে গানের সাথে তাল দিচ্ছিল। ভ্রুকুচকে সে নিজের পেছনে তাকায়। তার পাশের জানলা সিটে একটা ছেলে বসা। উক্ত ব্যক্তি যে এমন সম্বোধন করেছে তাকে। কি বলেন আপনি? শিয়াশা আরেকটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলো। ছেলেটা জানলার দিকে মুখ করেই ছিল। সেভাবেই শক্ত কণ্ঠে শুধালো, ভদ্রতা বজায় রেখে সিটে বসতে বলেছি।
আপনার পিঠ বারবার আমার গায়ে ধাক্কা লাগছিল। আমার অস্থির বোধ হচ্ছিল। ওকে, সেটার জন্য দুঃখিত। কিন্তু আপনি আমায় কি বলে সম্বোধন করলেন মাত্র সেটা শুনতে চাইছি আমি। শিয়াশা গম্ভীর মুখেই বলল। ছেলেটা আবার মুখ ঘুরিয়ে তাকালো শিয়াশার দিকে, মুখের দিকে নয় দেহের দিকে। তার মা বলে তার মতো চরিত্রবান ছেলে নাকি পুরো 4 এলাকাতে একটাও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। এটা নিয়ে খানিক অহমিকাও কাজ করে নিজের মধ্যে। মায়ের কথা আরও জোরদার করতে সে কখনো কারো মুখের দিকে তাকায় না। সৎ চরিত্রবান কিনা নিজের পাশে আর চোখে তাকালে দেখেছে শুধু ধূসর রঙা একটা গেঞ্জি আর কালো প্যান্ট পরা কোনো ব্যক্তির পেছনের দিকটা। তাই তো সে ভাই বলেই সম্বোধন করেছিল। মায়ের ছেলে এটা ভুলেই বসেছিল, যুগ বদলে গেছে। তাই তো এখন আওয়াজ শুনে বুঝতে পারলো ওটা কোনো মেয়ে। আগে নিজের পোশাক আশাক মেয়েদের মতো করুন, তারপর অন্যদের থেকে মেয়ে সম্বোধন আশা করবেন। এখানে আমার কোনো দোষ নেই। শিয়াশা রেগে গেল এহেন কথায়, খলবলিয়ে উঠে বলল। আমি কি ধরনের পোশাক পরবো তা নিশ্চয়ই আপনি বলে দিবেন না। কিন্তু একজন পথচারী হিসেবে আপনার উচিত যাচ বিচার করে কথা বলা। বুদ্ধি প্রতিবন্ধী লোক, চোখ দুটো বাড়িতে খুলে রেখে এসেছেন। কাকে কিভাবে সম্বোধন করতে হয় সেরকম সেন্সও নেই আপনার। আর আপনি এসেছেন আমার ড্রেসিং সেন্স শেখাতে। ছেলেটা এবার না চাইতো নিজের রাগী মুখটা তুলে তাকালো। আপনি তো ভারী বিয়াদব মেয়ে। গালাগালি করেছেন কেন? দেখতে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয়। চোখের সাথে সাথে দেখছি কান দুটোও নেই আপনার। গালিগালাজ কোথায় শুনলেন আপনি? আপনার মস্তিষ্কে সমস্যা রয়েছে, দেখতে তো স্বাভাবিক মনে হয়েছিল। ছেলেটা যেন এবার রাগে লাল হয়ে উঠল। যেখানে তার মায়ের কাছে সে ভদ্র সভ্যের মূর্ত প্রতীক, সেখানে এমি কিনা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে। অভদ্র মেয়ে, আপনি কোথায় নিজেকে শুধরে নেবেন তা না, আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন। নেহাতি আমি ভদ্র ঘরের ছেলে দেখে এখনো কিছু বলিনি, নয়তো এতক্ষণে আপনার গাল লাল করে দিতাম। ছেলেটা রাগী কণ্ঠে বলল। শিয়াশা আরও কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু তার আগেই কন্ট্রাক্টর তাকে তার স্টপে নামার জন্য তাড়া দিতে লাগলো। সে ছেলেটার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিজের ব্যাগ তুলে নেয়। সময় থাকলে দেখিয়ে দিতাম অভদ্রতা কাকে বলে। বলেই গটগট পায়ে নেমে গেল বাস থেকে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এক সারিতে আছে কয়েকজন সৈন্য, নথিপত্র হাতে। শ্বাস নেওয়ার শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ খুঁজে পাওয়া মুশকিল। বিগত 10 মিনিট আগে শক্ত চোয়ালদয় একবার আলাদা হয়েছিল, এরপরে আর হয়নি। তীক্ষ্ণ নজর দুটি নথিপথ ঘাটছে, নিজের কাজ বুঝে নিচ্ছে। নথিপথ থেকে দৃষ্টি সরিয়ে দর্পণ গমগমে স্বরে জিজ্ঞাসা করল। আরও একজন সৈন্যের আজকে জয়েন করার কথা ছিল, সে এখনো পৌঁছেনি কেন? তন্মধ্যে কেউ কক্ষের সামনে এসে হাঁপাতে হাঁপাতে সেলুট দিয়ে শটান হয়ে দাঁড়ালো। গুড মর্নিং স্যার, মে আই কাম ইন স্যার? দর্পণ ঘড়ির দিকে ইশারা করলো। এখন কটা বাজে? আপনার কয়টা পৌঁছানোর কথা ছিল? দুঃখিত স্যার, রাস্তায় একটু আপদত রাস্তায় কেটেছিল, তাই একটু লেট। আর বলতে পারলো না ছেলেটি। তার আগে দর্পণের বর্জ্য কণ্ঠের ধমকে কক্ষের সকলে কেঁপে উঠল খানিক। স্টপ গিভিং দিস লেম এক্সকিউজেস। এই পেশায় থাকতে হলে এইসব লেম এক্সকিউজকে পিছিয়ে ফেলে চলতে হবে। এটা কোনো কিন্ডারগার্টেন স্কুল নয় যে আপনি ক্লাস টিচারের কাছে এমন অজুহাত দেবেন আর আমি আপনাকে মাফ করে দেব। আরেকবার এমন ভুল হলে বিনা নোটিসে আপনাকে ফায়ার করা হবে। রিমেম্বার দিস ওয়ান থিং। ছেলেটা সহ উপস্থিত সকলেই নত মস্তিষ্কে মাথা নাড়ায়। আশফাক আহমেদ দরজার বাহিরে দাঁড়িয়ে এগুলো পর্যবেক্ষণ করছিল। মুখে তার প্রসন্নতার দেখা মিলছে। পেশাগত জীবনে সেও এমন দুর্দম্য তেজি কর্মপরায়ণ ছিল। নিজের পেশাগত জীবনের কর্মব্যস্ততা এখন অনেক মনে পড়ে। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার বেদনা তো এই কর্মব্যস্ততার মাধ্যমে এসে ভুলে থাকতো। সৈনিকরা কক্ষ থেকে বেরিয়ে আশফাক আহমেদকে দাঁড়িয়ে থাকতে দেখতে সাথে সাথেই সেলুট প্রদর্শন করলো। আশফাক আহমেদ ইশারায় তাদের যাওয়ার অনুমতি দিল। চাকরি জীবনের শেষ অধ্যায়টা সে এই সেনানিবাসেই কাটিয়েছে। এখানকার জড়িত সব কিছু এখনও তার কাছে শ্রদ্ধাবনত। মে আই কাম ইন মেজর দর্পণ এহসান? আশফাক আহমেদ মুখদর্শন পেতেই দর্পণ তৎক্ষণাৎ সেলুট দিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে গেল। গমগমে স্বরে বলল। অনুমতি নিয়ে আমাকে ছোট করবেন না স্যার। আশফাক সাহেব মৃদু হেসে কক্ষে ঢুকল। দর্পণ নিজের চেয়ার আগেই ছেড়ে দিয়েছিল। সম্মানের সহিত সেটা এগিয়ে দিল আশফাক আহমেদের দিকে। তবে আশফাক চেয়ারে বসলো না। সে দর্পণের ডেস্কের সামনে রাখা কমন মানুষের চেয়ারে বসল। ওটা আপনার অবস্থান, আপনাকেই মানায়। বসুন ইয়াং ম্যান। আপনার তাড়া না থাকলে 2 মিনিট আলাপ করা যাবে কি? আমার সকল ব্যস্ততার ঊর্ধ্বে আপনি স্যার। আমার সাথে আলাপ করার জন্য আপনার সময়ের হিসাব করতে হবে না।
আর আমাকে তুমি করে বললে বেশি খুশি হব স্যার। আশফাক হেসে মাথা দুলায়। তোমার ক্যারিয়ার শুরুর থেকে তোমাকে এই 2বার আমি দেখছি। 2বারই আমি মুগ্ধ তোমার শিষ্টাচার, তোমার কর্মপরায়ণতায়। এগিয়ে যাও আমাদেরকেও ছাড়িয়ে। গম্ভীর মুখটায় খানিক শ্রদ্ধার প্রলেপ করে গেল। দর্পণের